অত্যন্ত খুশির সংবাদ, তা হলো এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অন্যতম উপদেষ্টক ডক্টর আফামা খালেদ হাসান হাফিজাহুল্লাহ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত রাখুন। আফামা খালেদ হোসাইন তিনি ধর্ম বিষয়ক উপদেষ্টক হলেন। আমরা অত্যন্ত আনন্দিত যে এই 17 সদস্য বিশিষ্ট একটা অন্তর্বর্তী সরকারের কমিটির ভিতরে আমাদের মধ্যে একজন আলেম দ্বীন আছেন। আমরা খুবই খুশি হলাম, অত্যন্ত খুশি হলাম। এই সর্বপ্রথম আমরা দেখতে পারলাম যে স্বতঃস্ফূর্তভাবে একজন আলেম মন্ত্রী পরিষদের মধ্যে তাকে নেওয়া হলো, তা অন্তর্বর্তী সরকারের কমিটিদের মধ্যে। আফামা খালেদ হোসাইন থাকা মানে গোটা বাংলাদেশের আলেম থাকা। তবে হ্যাঁ, আফামা খালেদ হোসাইন সম্পর্কে আমরা যতটুকু জানি, তিনি হেফাজতের একজন নেতা এবং চরমনাইয়ের বিশেষ দায়িত্বপ্রাপ্ত একজন মুরব্বী। কওমি অঙ্গনের এবং গোটা বাংলাদেশের তাওহীদি জনতা তাকে ভালোবাসেন। আমি ব্যক্তিগতভাবে তাকে খুবই সম্মান ইজ্জত করি। তিনি অনেক বড় মাপের একজন আলেম। তার এলেমের দারাজ, তার এলেমের যে সীমারেখা বলা খুবই কঠিন। আমি লোকটাকে খুব নিকট থেকে দেখেছি যে তার ভিতরে না কোনো অহংকার, রিয়া, না তার ভিতরে কোনো আমিত্ব, বরত্ব, এগুলো কোনো কিছুই নেই। বরং তিনি একটা দৃষ্টান্ত। দেখেন আলেমদের ভিতরে কতটুকু সৌভদ্রতা, এটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। বৈষম্য বিরোধী সমন্বয়করা তারা দুইজন আলেমের প্রথমত শেখ আহমদুল্লাহর নাম বলেছিলেন। শেখ আহমদুল্লাহ তিনি আসলেন না কেন? শেখ আহমদুল্লাহ এই অন্তর্বর্তী সরকারের কমিটির মধ্যে আসলেন না কেন? এই প্রশ্নটা যদি আপনি করেন তাহলে অনায়াসে সুন্দর একটি জবাব চলে আসবে। আসুন সেই কি জবাব। শেখ আহমদুল্লাহকে যখন সমন্বয়করা বললেন যে হযরত আমরা আপনাকে অন্তর্বর্তী সরকারের কমিটির মধ্যে দেখতে চাই, শেখ আহমদুল্লাহ নিজের ব্যর্থতা প্রকাশ করলেন যে না, আমার পক্ষে এত বড় দায়িত্ব পালন করা খুবই কঠিন, আমি এত বড় দায়িত্ব আমি নিতে পারবো না। বরং আমার চেয়েও বিজ্ঞ আলেম আছে বাংলাদেশে, তাদের মধ্য থেকে তোমরা যে কাউকে পছন্দ করে নিতে পারো আলোচনার মাধ্যমে। সমন্বয়করা বারবার হুজুরকে জিজ্ঞেস করছে, হুজুর আপনি বলুন আমরা কাকে, আপনি যার কথা বলবেন আমরা তাকে নেব, নতুবা আপনি আসেন। শেখ আহমদুল্লাহ বলেন যে না, আমার চেয়ে অনেক ভালো, হাজারো আলেমের ওস্তাদ, দাঈ আল্লাহ, গোটা বাংলাদেশের তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন, তিনি বিজ্ঞ একজন আলেম, ডক্টর আফামা খালেদ হাসানকে নিয়ে আসো আর আমাকে মুক্ত করে দাও, আমি এত বড় দায়িত্ব নিতে পারবো না। দেখেন আলেমদের ভিতর কতটুকু স্যাক্রিফাইস, কতটুকু সৌহার্দ্যতা, যে তিনি বললেন যে আমাকে না, আমার পরিবর্তে তোমরা আফামা খালেদ হাসানকে নিয়ে আসো, তিনি এই মন্ত্রী পরিষদের জন্য তিনি একটা সর্বশ্রেষ্ঠ ভূমিকা রাখবেন। আচ্ছা, একটাবার চিন্তা ভাবনা করেন তো, এই যে অল্প দিনের ভিতরে আমাদের দেশের অনেকটা রূপরেখা পরিবর্তন হয়ে গেছে। ছাত্ররা আন্দোলন করলো, আর এখন সুবিধা নেওয়ার জন্য কতিপয় রাজনৈতিক দলের নেতা এবং কর্মীরা পাগল হয়ে গেছে। তারা পদ নিয়ে চিন্তা ভাবনা করতেছে, কে কোন আসন থেকে নির্বাচন করবে ইত্যাদি ইত্যাদি। এই বিষয় নিয়ে কিন্তু অলরেডি অনেক জায়গায় আলোচনা হয়েছে। আবার বিশেষ করে স্থাপনা বিশেষগুলো জায়গায়, যেমন স্বৈরশাসক যখন পতন হয়েছে, সে যখন দেশ থেকে পালিয়ে চলে গেছে, তো তার কিছু অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারাও কিন্তু অনেকে পালিয়ে গেছে, আবার অনেকে আছে। অনেকে যারা বিভিন্ন জায়গায় জোরমূলক ব্যবহার করত,
সেই সমস্ত জায়গা অলরেডি তারা ছেড়ে দিয়েছে এবং এই আমি নাম বলবো না, কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কর্মীরা তারা সেই জায়গা ধরার জন্য উপচে পড়া ভিড় যে আমি এই জায়গাটা দখল করব। এমনকি জায়গা দখল করতে গিয়ে সংঘর্ষ হচ্ছে, তাড়াতাড়ি সংঘর্ষ হচ্ছে। একই দল কিন্তু গ্রুপ হয়ে গেছে দুইটা, এ বলছে আমি নেবো, এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, এতে হতাহতের ঘটনাও আমরা জানতে পেরেছি। এই যে শেখ আহমদুল্লাহকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল, শেখ আহমদুল্লাহ তিনি প্রস্তাব গ্রান্টেড করলেন না, বরং তিনি বললেন যে আমার পরিবর্তে অন্য কাউকে নিলে ভালো হয়। তাহলে আচ্ছা বলুন তো, এই কথাটা যদি কোনো রাজনৈতিক দলের লিডারকে যদি বলা হতো যে আপনাকে নেতৃত্ব দেওয়া হতো মন্ত্রী পরিষদের, ওকে বলবে যে না আমাকে না, বরং আমার দলের আরেকজনকে নাও? মোটেও বলবে না। কেন বলবে না? কারণ তাদের ভিতরে এই চরিত্রটা নেই। তাদের চরিত্রটা হলো যে আমি খাওয়ার পরে যদি বেঁচে যায় তাহলে অন্যকে দেব। আজকে যেই অবস্থাটা সৃষ্টি হয়েছে, এখন কিন্তু নির্বাচন বা কোনো সরকার, জাতীয় সরকার গঠন হয়নি বা কোনো সরকার দল পাওয়ারে যায়নি। এক দল পদত্যাগ করলো, পতন হয়ে গেল। আরেকটি দল বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পারলাম যে বিশেষ করে তাদের নামে আসতেছে তারা নাকি নৈরাজ্য বিভিন্ন কিছু করেছে। তাহলে পাওয়ারে আসলে কি করত? এটি কিন্তু মানে একটা প্রশ্ন, পাওয়ারে আসলে কি করত? কিন্তু আলেমদের ভিতরে তা কিন্তু হবে না। আপনারা যত কথাই বলেন, আমার আলেমদের ভিতরে হয়তোবা মাসালাগত দিক দিয়ে একটু ত্রুটি থাকতে পারে, কিন্তু আলেমরা কিন্তু যখন এক গোল টেবিলে বসে সবাই কিন্তু এক হয়ে যায়। আমরা দেখেছিলাম প্রথমে বঙ্গভবনে যখন আলেমদেরকে ডাকা হলো, আমিরে জামাত ডক্টর মতিউর রহমান হাফিজাহুল্লাহ, শায়েখে চরমনাই, এরপরে দেখলাম যে হেফাজতের ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক সহ অসংখ্য আলেম সেই জায়গায় উপস্থিত। এরপর সংবাদকর্মীদেরকে তারা ব্রিফিং দিয়েছেন, পৃথকভাবে তারা ব্রিফিং দিলেন, কিন্তু তাদের জায়গাটা এক জায়গায় একত্রে দাঁড়ায়। দেখলাম যে ডানে দাঁড়িয়ে আছে মামুনুল হক, বামে আছেন চরমনাই নায়েবে আমির, আর মাঝখান থেকে বক্তব্য দিচ্ছিলেন জামাত ইসলামের কেন্দ্রীয় আমির মহোদয়। তা আলেমদের ভিতরে কিন্তু প্ল্যাটফর্ম এক। মাসালাগত ত্রুটি ভিন্নতার কারণে অনেকে মনে করে যে কতই না ডিভাইজেশন, কতই না মন মালিন্যতা। না, এটা নিছক একেবারে ভুল ধারণা। মূলত আলেমরা এক। আজকে শেখ আহমদুল্লাহর পরিবর্তে আফামা খালেদ হাসান চলে গেল, আলহামদুলিল্লাহ, আমরা খুবই খুশি হয়েছি, অত্যন্ত খুশি হয়েছি। তবে আমরা আশাবাদী এই দেশ যেন কোরআনী অনুশাসনে পরিচালিত হয়, কোরআন দিয়ে যেন পরিচালিত হয়। এটা হলো আমাদের চাওয়া, এটা হলো আমাদের পাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তর্বর্তী সরকারকে সঠিক বুঝদান করুক এবং তাদের মাধ্যমে দেশটাকে আবার পুনর্গঠন করে ইসলামী একটা হুকমত যেন কায়েম হয়। আমিন।